হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ট্যাকটিক্স অফ ফুটবল লাইভ। আজকের দিনে আমরা আলোচনা করব ব্রাজিল ভার্সেস নরওয়ে আর মেক্সিকো ভার্সেস ইংল্যান্ড ম্যাচের ইনসাইটগুলো, যেগুলো ম্যাচগুলো হয়ে গেছে কালকে, কিন্তু ভিডিও আজকে আসছে। তো আশা করছি পুরো ভিডিওটা তোমাদের ভালো লাগবে, তো মন দিয়ে শোনো। তো ব্রাজিল ভার্সেস নরওয়ে যে ফুটবল ম্যাচটা যেটা ছিল, দারুণ খেলা হয়েছে নো ডাউট। ফার্স্ট হাফটা গোললেস ছিল। তো ফার্স্ট হাফে আর্লিং হ্যাল্যান্ডকে পুরোপুরি অফ কালারই লাগছিল, কিন্তু খেলার শুরুতে বলবো ফার্স্ট হাফের দিকে তোমার ওই পেনাল্টি মিস, এবং শুধু মিস বললে হবে না, অবশ্যই গোলকিপার একটা দারুণ সেভও দিয়েছে। পেনাল্টি সেভ দেওয়াটা চারটিখানি কথা না। তো ব্রাজিলের বেশ কিছু ট্যাকটিক্যাল মিস্টেকও ছিল। তো ওইগুলোর পরে যখন সেকেন্ড হাফ শুরু হলো, ব্রাজিল প্রথম দিকে অ্যাটাক করার চেষ্টা করছিল নো ডাউট, বাট শেষ মুহূর্তের দিক থেকে আমার মনে হয় হয়তো নেইমারকে আগে মাঠে এন্ট্রিটা দিলে হয়তো বেটার কিছু হতো। কারণ এক্স্যাক্টলি, যে যখন ব্রুনো গুইমারেসকে আমরা দেখি যে পেনাল্টি মারতে দেওয়া হয়, এটা আমার মনে হয় যে এটা ঠিক ছিল না। কারণ ওইখানে যেহেতু ভিনিসিয়াস মাঠে উপস্থিত ছিল, তো আমার মনে হয় যে ভিনিসিয়াসকে পেনাল্টিটা মারানো উচিত ছিল। পোস্ট ম্যাচ কনফারেন্সেও কোচ বলছেন যে আমাদের টিমের মধ্যে ব্রুনো গুইমারেসের কনফিডেন্স সবচেয়ে বেশি পেনাল্টির ক্ষেত্রে, তো ভিনিসিয়াসের ক্ষেত্রে কেন নয় আমি সেটা জানি না। কারণ আমরা দেখেছি ক্লাব ফুটবলের মধ্যে যখন মানে এমবাপে ছাড়া যখন সেকেন্ড অপশন খোঁজা হয় রিয়াল মাদ্রিদে, তখনও কিন্তু ভিনিসিয়াস জুনিয়রই যায় পেনাল্টি মারতে। এক্স্যাক্টলি, তো ওই ক্ষেত্রে আমার মনে হয় ওটা একটা ব্যাড ডিসিশন তো ছিল অবশ্যই। আর এইরকম একটা ক্রুশিয়াল ম্যাচে নেইমারকে আগে আনা অবশ্যই দরকার ছিল, যে ক্ষেত্রে নরওয়ে যখন অলরেডি ডমিনেট করা শুরু করেছে সেই মোমেন্টে একটা ক্রিয়েটিভ প্লে মেকার দরকার, যে অন্তত ড্রিবলটা করতে পারবে। যেহেতু তার মধ্যে এনরিকের যে 1:1 মিস, ওটা খুবই বাজে ছিল। ওই মোমেন্টে যদি হয়তো একটা ব্রাজিল যদি গোল দিতে পারতো, হয়তো অনেকটা ডমিনেট করতে পারতো এবং নিজেদের মধ্যে কনফিডেন্সটাও পেতো। তো ভিনিসিয়াসের একটা দারুণ বল বাড়িয়েছিল এনরিকের জন্য, বাট এনরিক খুব বাজে ওটা মিসটা, যাই হোক। তো পরবর্তীকালে অনেকটা পরে নেইমারকে নামায়, কিন্তু নেইমারকে নামানোর পরেও নেইমারের যে একটা ইনসাইডে কাট করে যে ঢোকা, ওই যে ঝলকটা যেটা দেখতে পেয়েছিলাম, ওখান থেকেই কিন্তু অধিকাংশ ফুটবল ফ্যানদের, যারা ফুটবল ফ্যান তাদের কিন্তু মন ছুঁয়ে নিয়েছিল, যেখান থেকে বোঝা যাচ্ছিল যে নেইমারকে হয়তো আগে মাঠে আনলে অনেক বেশি এফেক্টিভ না, হতো। কারণ যেটা আমাদের সবাই মনে হয়েছে, আশা করি তোমাদেরও মনে হবে, যে ভিনি জুনিয়র যখন রান ক্রিয়েট করছিল, বল ক্রিয়েট করছিল, সে কিন্তু ম্যাথিউস কুনা বা এন্ড্রিক নামার পরে কিন্তু সেই ফিনিশটা তারা করতে পারেনি আগের দিন। তো আমার মনে হয় সেই জায়গায় হয়তো ব্রাজিল ফ্যান হতে পারে বা ফুটবল ফ্যান আমাদের মতন যারা, তারা সবাই কিন্তু নেইমারকে কম বেশি মিস করেছে। কারণ কালকে কুনহার দিক থেকে হোক, এন্ড্রিকের দিক থেকে হোক, তারা কিন্তু সেই ফিনিশিংটা মিস করেছে। ভিনি কিন্তু ক্রিয়েট করেছে, চান্সেস ক্রিয়েট করেছে, রান ক্রিয়েট করেছে, ভালো স্পিডে ঢুকেছে নরওয়ে ডিফেন্ডারদের। অনেকবার ফার্স্ট হাফে আমরা দেখেছি যে ভিনি বিট করে আপনাদের স্পেস বানিয়ে ওখানে ঢুকেছে কাট করে, কিন্তু সেটার যে ফিনিশ করবে বল, সেই ফিনিশটা কিন্তু ব্রাজিল সেটা পারেনি করতে। সেটা কুনা হোক কি এন্ড্রিক হোক, দুজনেই কিন্তু ব্যর্থ হয়েছে সেই ফিনিশটা করতে। এবার এই করতে করতে তো স্বাভাবিক একটা টাইমের পরে নরওয়েও চেষ্টা করেছিল গোল দেওয়ার, তো ওইখান থেকে একটা ব্রিলিয়ান্ট হেডার দিয়ে একটা বেরিয়ে গেল আর্লিং হ্যাল্যান্ড। তো হেডারটা দেওয়ার পরেও ব্রাজিল যে চেষ্টা করেনি এমনটা নয়, তো ওখান থেকে একটা আর্লিং হ্যাল্যান্ডের একটা ব্রিলিয়ান্ট ফিনিশ করে গেল। তো তার পরবর্তীকালেও হয়তো যদি সঙ্গে সঙ্গেই যদি নেইমারকে নামাতো তাহলেও হয়তো এটা কিছু ব্যাপার হতো, বাট নেইমারকে তখনও নামায়নি, অনেকটা লেট করে নামালো পরে গিয়ে। তো ওখানে তাও আমি বলবো যে তাও নেইমার যথেষ্ট চেষ্টা করেছিল, নিজের অনেকটা এফার্ট দিয়েছিল নেইমার, বাট ফিনিশ করতে পারেনি। আমার কোনো জায়গায় দেখে এইবার ওয়ার্ল্ড কাপের ব্রাজিলের খেলাটা দেখে আমার মনে হয়েছিল যে ব্রাজিল হয়তো নেইমারকে কিছুটা হলেও ব্যাকফুট করছে। কারণ একটা ক্রিয়েটিভ প্লে মেকার ওরকম বড় মাপের যদি টিমে থাকার পরেও তুমি যদি ইউজ না করো, তো আমার মনে হয়, কারণ প্রথম যেখানে নেইমারের ম্যাচ ফিট বলো বা যাই হোক না, নেইমারের মতো প্লেয়ারের ওইটুকু ম্যাচ ফিটের জন্য কোনো ইস্যু আমার মনে হয় না হওয়ার কথা বলে। কারণ ওইটুকু একটা প্লেয়ার, নেইমারের মতো একটা প্লেয়ার যদি সে ছোট যদি একটা থ্রুও যদি ম্যাচ উইনিং থ্রুও যদি বের করে, সেটাও অনেক বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। কারণ এদিকে ভিনি জুনিয়র রয়েছে যার রান অত ভালো, তো নেইমার যদি একটা থ্রু যদি ভিনি জুনিয়রের ক্ষেত্রেও দেয়, তো ফিনিশ করার ক্ষেত্রে কোনো প্রবলেম হওয়ার কথাই না। তার মধ্যে কুনা এত ভালো ফর্মে ছিল, তো আমার মনে হয় এটা কম্বিনেশনে ভুল ছিল। যেখানে কালকে আমরা দেখতে পাই যে ব্রাজিলের মিডফিল্ড মানে ব্রুনো গুইমারেস হোক, ক্যাসেমিরো হোক, এরা কিন্তু সবাই মোটামুটি অফ কালার ছিল। অফ কালার আমি কেন বলছি, কারণ একদিকে নরওয়ের মাঝ যারা ছিল, সেটা উইঙ্গারের দিকে নুসা হোক কি মাঝখানে ওডেগার্ড হোক কি হাল্যান্ড হোক কি সরলথ হোক, ওরা কিন্তু তাদের থেকে অনেকটা বেটার পারফরমেন্স করতে কালকে আমরা দেখেছি। এফর্টসটাও ম্যাটার করে।
আর প্লেয়ারদের মধ্যে কোনো এফর্টস নেই। তাদের রান, তাদের হাঙ্গার দেখে বোঝা যাচ্ছিল যে তারা ডমিনেট করতে এসেছে। কারণ আমরা হাফ টাইম যখন হয় তখন আমরা দেখতে পারি যে ব্রাজিলের কাছে 35 to 40% মতন বল পজিশন, যেখানে নরওয়ে হয়তো 500টার বেশি, 500-এর বেশি পাস খেলে ফেলেছে, সেখানে ব্রাজিল হয়তো হাফ পাসও খেলেনি, 250 পাস খেলতে পারিনি। আর এইটা দেখেই আমরা অবাক হয়ে গেছিলাম যে যেখানে এত ভালো ভালো প্লেয়ার আছে, যেখানে এত বড় বড় ক্লাবের প্লেয়ারগুলো আছে, সেখানে তারা মানে মাঝ মাঠে যদি বল কন্ট্রোল না হয় না, তাহলে গেম বানানোটা খুব খুব প্রবলেমেটিক হয়ে যায়। তো এর পরবর্তীকালে হাল্যান্ডের প্রশংসা যেটার জন্য করতেই হয় সেটা হচ্ছে সেকেন্ড গোলটার ক্ষেত্রে একটা ব্রিলিয়ান্ট গোল, ব্রিলিয়ান্ট, যেটা আমি মনে করি বা আমরা সবাই মনে করি যে যেটা কোনো গোলকিপারের ক্ষেত্রেই ওটা অসম্ভব ছিল, ইম্পসিবল টু সেভ ওটা। কারণ ওই রকেট, গ্রাউন্ডার রকেট যেটা বটম কর্নারে, রাইট কর্নারে গিয়ে ফিনিশ হয়, সেটা ইম্পসিবল টু সেভ। তো ওখান থেকে একটা ব্রিলিয়ান্ট ফিনিশ করে দিয়ে ম্যাচটা মোটামুটি ওরা নিয়েই নিয়েছিল। তো তারপরে বলতে পারো নেইমারের কিছু স্কিল বলো বা নেইমারের যে পেনাল্টি যেটা সবচেয়ে বেশি, যেটা টেকনিক, যেটা ব্রাজিল ফ্যানদের হয়তো অনেক বেশি গায়ে লাগছে ব্রুনো গুইমারেজের কথাটা ভেবে, যে ওই জায়গায় যদি নেইমার যদি দুটো পেনাল্টি যদি ফার্স্ট হাফটাও যদি নেইমার মারতো হয়তো কনভার্ট করে দিত নেইমার। কিন্তু এক্ষেত্রে আমরা প্রশংসা করতে হবে নরওয়ের গোলকিপার নাইল্যান্ডেরও প্রশংসা আমরা করছি, ব্রিলিয়ান্ট সেভস। কারণ সে যা ফুল ম্যাচে যে লিটারালি যে সেভ গুলো করেছে, বিশেষ করে সেটা সেকেন্ড হাফে হোক কি ফার্স্ট হাফে হোক, ব্রিলিয়ান্ট পেনাল্টি সেভও হোক, লাইক ব্রিলিয়ান্ট মাইন্ড গেম। সে নেইমারের ক্ষেত্রেও একটা মাইন্ড গেম খেলার চেষ্টা করেছিল, বাট নেইমার বিং নেইমার ও পেনাল্টিটা কনভার্ট করে দেয়। কিন্তু আমরা এখানে নাইল্যান্ডেরও প্রশংসা করব, কারণ সত্যি যেখানে এত ভালো একটা টিম, ব্রাজিল 5বারের ওয়ার্ল্ড কাপ বিশ্বকাপ জয়ী টিমের এগেনস্টে এত ভালো একটা গোলকিপিং করা, যেখানে প্রথমবার হয়তো 28 বছর পর বিশ্বকাপ খেলছে, আর এটা নাইল্যান্ডের প্রথম বিশ্বকাপ, সেখানে এরকম একটা নকআউট ম্যাচে ব্রাজিলের এগেনস্টে পারফরমেন্স, আমার মনে হচ্ছে হ্যাটস অফ টু নাইল্যান্ড অ্যান্ড নরওয়ে, যে তারা এত সুন্দর একটা ফুটবল খেলে ব্রাজিলকে এখান থেকে বার করে দিল। এর মধ্যে দিয়ে নেইমারের যেহেতু রিটায়ারমেন্টটা অ্যানাউন্স হলো, তো সেক্ষেত্রে একটা বলতেই পারি যে আমরা ফুটবলের ক্ষেত্রে একটা বিরাট স্টারের সরে যাওয়া বা রিটায়ারমেন্ট, অনেকের ইন্সপিরেশন, অনেকের আইডল, তো সেক্ষেত্রে একটা খারাপ লাগার বিষয় অবশ্যই। সে যে টিমেরই সাপোর্টার হোক না কেন, মানে অ্যাজ আ ফুটবল ফ্যান হিসেবে আমরা বলছি যে মানে এই যে নেইমারের রিটায়ারমেন্ট হয়ে গেল, আমরা যে ব্রাজিলের জার্সি পরে আর নেইমারকে মাঠে দেখতে পারবো না, এইটার একটা আলাদা কষ্ট বা বেদনা সবার মধ্যেই কম বেশি থাকবে, যে এইরকম একটা এই বয়সে মানে ইনজুরির জন্য যে তাড়াতাড়ি রিটায়ারমেন্টটা নিতে হলো নেইমারকে, এটা আমাদের কাছে সত্যি খুব কষ্টদায়ক। তো এটা ছিল ব্রাজিলের ম্যাচে। তো ব্রাজিলের ম্যাচটা ডেফিনেটলি এন্টারটেইনিং ছিল। তার চেয়েও বড় কথা হচ্ছে নরওয়ে ফার্স্ট টাইম ওয়ার্ল্ড কাপ খেলে কোয়ালিফাই করলো, ইটস আ বিগ নিউজ। আর এর চেয়েও পরে যদি আমরা চলে আসি, সকালে হচ্ছে ইংল্যান্ড মেক্সিকোর খেলায়। তো আমার মনে হয় ওয়ান অফ দ্য বেস্ট গেম নকআউটের। যেমন আমরা বলেছিলাম যে আর্জেন্টিনার কেবো ভার্দের ম্যাচটা হয়েছিল, ওই রকম টাইপেরই একটা টাইট ফাইট দিয়েছিল মেক্সিকো, একদম টাইট ফাইট দিয়েছিল মেক্সিকো। আর সত্যি কথা বলতে অনেকে ভেবেছিল যে ওয়ান সাইডেড যাবে, ইংল্যান্ড যেরকম খেলছে ওয়ান সাইডেড যাবে মেক্সিকো, বাট আমার খেলাটা দেখে বা আমি আশা করি যারা যারা দেখেছো প্রত্যেকের খেলা দেখে কখনোই হয়তো মনে হয়নি যেটা ওয়ান সাইডেড গেম হতে পারে। কারণ ইংল্যান্ড স্কোর করছে, ইংল্যান্ডকে যারা খেলা দেখেছো দেখতেই পেয়েছো যে ইংল্যান্ড খুব তাড়াতাড়ি দুটো গোল দিয়ে দিয়েছিল, 2 মিনিটের গ্যাপিংয়ে দুটো গোল দিয়ে দিয়েছিল ওরা, ইভেন 1-1.5 মিনিটের মধ্যে দুটো গোল হয়ে যায়। বাট তারপরে মেক্সিকো হোপ ছাড়েইনি, বরঞ্চ প্রেস করে গেছে। এবং আমি এইটুকু বলতে পারি পিকফোর্ড, ওই ক্ষেত্রে পিকফোর্ড রাউল গিমেনেজের যে সেভটা হেডের, ইভেন হেড হোক বা শট হোক, যেমনি হেড ছিল তেমনি ভালো সেভ, ব্রিলিয়ান্ট যে সেভগুলো বের করেছে, ব্রিলিয়ান্ট সেভ বের করেছে। কারণ এই মুহূর্তে মানে মেক্সিকোর যেখানে হোমে খেলা হচ্ছে, যেখানে তো হাই অল্টিটিউড মাঠে, ইউরোপিয়ান কান্ট্রি মানে ইংল্যান্ডের যেখানে খেলার অভ্যাস নেই, সেইখানে এইরকম খেলা খেলে দেওয়া লাইক ব্রিলিয়ান্ট ব্যাপার পিকফোর্ডের। তো ওর পরবর্তীকালে তো পিকফোর্ড তো ওগুলো করলোই, তো তার মধ্যে দিয়ে ইংল্যান্ডের একটা রেড কার্ডও ছিল। তো ইংল্যান্ডের রেড কার্ড থাকার পরও আমি বলবো মেক্সিকো কিছু ভুল ত্রুটি তো ছিলই, কারণ যেহেতু 10 জন ওদের ছিল, তো একটা অ্যাডভান্টেজ নেওয়া উচিত ছিল একটা প্রেস করে, তো সেই প্রেসিংয়ের অ্যাডভান্টেজটা মেক্সিকো নিতে পারেনি। আর তার চেয়েও বড় কথা ওদের পরবর্তীকালে আমার দেখে যত, কারণ তারা ভুল করেছিল যে একটা জিনিস, যে রেড কার্ড খাওয়ার পরে তারা কিন্তু যারা খেলা দেখেছে জানবে যে মিডিল থেকে কিন্তু তারা কোনো অ্যাটাক করছিল না। এক্স্যাক্টলি, আমরা সবসময় দেখছিলাম যে ওরা উইং বরাবর ক্রস দিয়ে শুধু অ্যাটাক করে যাচ্ছিল সেকেন্ড হাফে। আর যেইখানে আমি মনে করি সেটা ভুল, কারণ ওখানে
থমাস টুকেল যখন না দিয়েছে ড্যান বার্নকে, অত একটা লম্বা ডিফেন্ডারকে, সেইখানে আমার মনে হয় যে ক্রসে গোল করাটা একটু ডিফিকাল্ট ব্যাপার হয়। তো যদি একটু মাঝ দিয়ে পাসিং খেলে একটুখানি খেলতে পারতো সেখানে আমার মনে হয় ইজি হতো, বা রাউল জিমিনেজ হোক, আমি বলবো না যে জিতে যেতে পারতো বা চান্সেস ক্রিয়েট করতে পারতো, যে ফাইটটা আরো বেশি ভালো হতো, যেখানে ক্রসেস খেলে ওই রকম চান্স ক্রিয়েট করতে পারেনি মেক্সিকো। সেক্ষেত্রে এই উইং বরাবর না লেফট উইং থেকে প্রপার কোনো ক্রস গেছে, না রাইট উইং থেকে প্রপার কোনো ক্রস গেছে, কোনো ক্রস করতেই পারেনি। অবশ্যই দুটো সাইড ব্যাকের প্রশংসা তো করতেই হবে, দুটো সাইড ব্যাকই ইংল্যান্ডে দারুণ খেলেছে। বাট আমি বলবো যে এক্ষেত্রে তুমি যখন খেলছো, যখন এরকম মোমেন্ট রয়েছে, যখন তুমি একবার দেখতে পাচ্ছ যে হচ্ছে না, 2-3 বার তো তুমি দেখতে পেয়েছো হচ্ছে না, তো আমি কেন মাঝখান বরাবর অ্যাটাকটা করবো না? তাহলে কি মাঝখানটা উইক মেক্সিকোর? আমার মনে হয় যে ইন ফিউচার আরও 4 বছর পরে যখন মেক্সিকো আবার যখন ওয়ার্ল্ড কাপ খেলতে আসবে, তো আমার মনে হয় মেক্সিকোর ব্যাপারটা নিয়ে ভাবা উচিত। তো এইটা নিয়ে আমার মনে হয় ভাবনা চিন্তা করা উচিত, কারণ 1-2 খেলে মাঝখান থেকে বল প্রডিউস করে গোল স্কোর করাটা আমার মনে হয় এটা একটা সেকেন্ড অপশন হতে পারতো। আমার দেখে মনে হয়েছে যে মেক্সিকো কোচের কাছে শুধুমাত্র প্ল্যান এই ছিল, প্ল্যান বি বলে আমার মনে হয় না কিছু ছিল। হ্যাঁ এক্স্যাক্টলি, কারণ প্ল্যান বি যদি থাকতো তো তারা সেটা যদি একটু হলেও কনভার্ট করতে পারতো, তো আমরা সেটা 3-3 হয়তো দেখতে পেতাম সেখানে। কারণ মেক্সিকো ফার্স্ট হাফ হোক সেকেন্ড হাফ হোক, ওরা প্রেসিং হোক, ওরা কাউন্টার অ্যাটাক ভালো প্রেস করেছে, ভালোভাবে খেলার চেষ্টা করেছে, নো ডাউট। অ্যাজ আ হোস্ট নেশন, অ্যাজ আ স্মল কান্ট্রি হিসাবে মেক্সিকো, যেখানে ইংল্যান্ড এত হট ফেভারিটস আছে ওয়ার্ল্ড কাপ জেতার এই বছর, সেইখানে এই টিমের এগেইনস্টে এরকম একটা দুর্দান্ত পারফরমেন্স দেওয়া, যেখানে 2 গোল 2 মিনিটের মধ্যে খেয়ে যাওয়া, তারপরে পরিষ্কার হয়ে যাচ্ছে যে মেক্সিকো শট অন টার্গেটও বেশি রেখেছে ইংল্যান্ডের তুলনায়। তো ইংল্যান্ড শট অন টার্গেটও কম রেখেছে, বাট ইংল্যান্ড শট অন টার্গেট যদিও কম রেখেও থাকে সেটা কনভার্ট করে দিয়েছে। তার মানে সেক্ষেত্রে ইংল্যান্ডের প্ল্যানিং প্লটিং অনেক বেশি বেটার ছিল, যে ক্ষেত্রে মেক্সিকো সেটা করতে পারেনি। কারণ ইংল্যান্ডের কাছে প্ল্যান এ প্ল্যান বি অনেকগুলো প্ল্যানই ছিল। কারণ একটা কোচ বা একটা দেশের কাছে 10 জনে এরকম নকআউট সিচুয়েশনে খেলাটাকে কন্টিনিউ করে নিয়ে যাওয়া, স্পেশালি 1 গোল লিডটাকে ধরে রেখে সেটাকে ডিফেন্ড করে টোটালি এন্ড অবধি যাওয়া, ইটস টু ডিফিকাল্ট। বাট সেখান থেকে ইংল্যান্ড ইজিলি শেষের দিকে তো আমার মনে হয়েছে ইজিলি বেরোচ্ছে ইংল্যান্ড, যখন ক্রসগুলো আমি দেখছি কন্টিনিউ করে এগিয়ে যাচ্ছে, করে উইং বরাবর খেলে যাচ্ছে, তো আমার মনে হয়েছিল যে এটা খুব ইজি হয়ে যাচ্ছে ইংল্যান্ডের কিছু, তো সেমভাবে ইজিলি বেরিয়ে গেল ইংল্যান্ড। লাস্টের দিকে আমার সত্যি বলতে আমাদের দুজনের মধ্যে কারোর ওরকম মনে হয়নি যে ইংল্যান্ডকে অত প্রবলেম ফেস করতে হয়েছে, কারণ যেহেতু ওখানে কোয়ানসা রেড কার্ড খেয়ে গেছিলো সাইড ব্যাক হিসাবে, তো সেইখানে টুকেল তখন মিডফিল্ডার তুলে সে একটা ডিফেন্সিভ মাইন্ডসেটে খেলছিল, কারণ সেখানে 15 থেকে 10 মিনিট বাকি ছিল। সো সে চেষ্টা করেছিল যাতে আর গোল যাতে কনসিড না করে, ম্যাচটা এক্সট্রা টাইমে না যায়, এবং সে তার প্ল্যানে একদম সেটা প্ল্যানটাকে সে কনভার্ট করতে পেরেছে উইনিং হিসাবে। আর আমার মনে হয় এটা খুব একটা দুর্দান্ত প্ল্যান ছিল, যে সেখান থেকে হয়তো তারা অ্যাটাকিং খেলবে না, তারা শুধু নিজেদের কাছে বল পজিশন রাখবে এবং ডিফেন্সিভ খেলে সেই ম্যাচটাকে জিতে নেবে। আর তার চেয়েও বড় কথা, আমি একটা জিনিস ভেবে খুব অবাক হয়ে গেছি মেক্সিকোর খেলায়। মেক্সিকো এটাও ব্লেম করতে পারবে না যে ফিফা ওদেরকে কোনো রকমভাবে টাইম শর্ট করে দিয়ে বা কিছু, 11 মিনিটস এক্সট্রা টাইম দেওয়া হয়েছিল, তারপরেও কিন্তু খেলা প্রায় 12-13 মিনিট অবধি খেলিয়েছে, খেলা কিন্তু বন্ধ করেনি। ইভেন আমরা যখন খেলা দেখছি, আমরা একটা টাইমের পরে অ্যাজ আ ফুটবল ফ্যান হিসেবে আমরা বলছি যে ফাইনাল হুইসেলটা বাজবে কখন, টাইম ওয়েস্টও সেরকম কোনো হয়নি, বা রেফারি যে একদম ইংল্যান্ডের সাপোর্টে খেলিয়েছে বা এরকম কিছু এরকমও করায়নি। রেফারি খুব টাইট খেলিয়েছে, খুবই টাইট খেলিয়েছে, যত এদিকেও কার্ড ইস্যু হয়েছে তো ওদিকেও কার্ড ইস্যু করেছে, তো অসুবিধা কিছুই কোনো জায়গাতেই কিন্তু কোনো রকম পার্সিয়ালিটি রেফারি করেনি। তো সেক্ষেত্রে আমার মনে হয় হয়তো আরও বেটার করতে পারতো। তার মধ্যে চেঞ্জেসের ক্ষেত্রেও কিছু ভুল ছিল, মেক্সিকোর যে প্লেয়ার ভালো গেছে সেই প্লেয়ারকেই তুলে নিচ্ছে, তো এইটা করলে উইং বরাবর একটা প্লেয়ারকেই আমি দেখেছিলাম যে ভালো খেলেছে, তুমি সেটা নিজেও দেখেছো যে একটা প্লেয়ারই ভালো খেলেছিল, তাকেও তুমি সাব আউট করে নিলে কেন? যে প্লেয়ারটা উইং বরাবর ভালো খেলছে আমি তাকে কেন শেষ অবধি কন্টিনিউ করাবো না? আমি যেখানে তুমি এক গোলে নিজেই হারছো, আমি যেখানে লিডে নেই, আমি যেখানে হারছি বা ড্রতেও নেই, আমি সেখানে আমি কেন আমার যারা টপ ফর্ম খেলছে বা যারা পিক ফর্ম খেলছে, ডমিনেট করছে, তাদেরকে আমি কেন মাঠে রাখবো? তো আজকের ভিডিওতে এইটুকুই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করো, আর সবসময় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। কালকের যে ম্যাচ আছে আর আজকের রাত্রিবেলার যে ম্যাচ আছে সেটা নিয়ে খুব তাড়াতাড়ি আমাদের ভিডিও আসবে, এবং দুটো ম্যাচেরই আসবে, যেটা পর্তুগাল স্পেনের আর ইউএসএ বেলজিয়ামের আছে, দুটো ম্যাচেরই আমরা একসঙ্গে কভার করব। তো ওটা দেখার জন্য সাবস্ক্রাইব আর লাইক শেয়ার করে দিও। চলো আজকের জন্য টাটা।